যে পিতল। তাহলে পিতলের ক্ষেত্রে যে উপাদান কি থাকছে ধাতু সংকরের ক্ষেত্রে? কপার, যার পরিমাণ 70 থেকে 80%, এবং সেই সঙ্গে জিঙ্ক, যার পরিমাণ 30 থেকে প্রায় 20%। তাহলে কপার এবং জিঙ্ক মিলিত হয়ে যে ধাতু সংকর উৎপন্ন করে তার নাম হচ্ছে কি পিতল। এই পিতলের ব্যবহার কি হতে পারে? ব্যারোমিটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে ব্যারোমিটার, টেলিস্কোপ ইত্যাদি যন্ত্রে আমরা হচ্ছে এই পিতল আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর কি বলতো? 2 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে পিতল, এবং 2 নম্বরের ক্ষেত্রে যদি আমরা বলি ব্রোঞ্জ, তাহলে ব্রোঞ্জ সংকর ধাতুতে আমরা কি কি ব্যবহার করব এক্ষেত্রে? যে কপার, যার পার্সেন্টেজ প্রায় 80 থেকে 90%, এবং সেই সঙ্গে টিন, যার পরিমাণ 20 থেকে প্রায় 10%। তাহলে এই ব্রোঞ্জের ব্যবহার কি? মুদ্রা তৈরিতে কিংবা থালা বাসন ইত্যাদি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। পরে কি থাকছে? কাঁসা। কাঁসা একটা সংকর ধাতু। এই কাঁসাতে যে ধাতু সংকর থাকে উপাদান কি? কপার, যার পরিমাণ 80%, এবং টিন, যার পরিমাণ থাকছে কত? 20%। এবং পরে থাকছে কি? 4 নম্বর থাকছে জার্মান সিলভার। এটি ইম্পর্টেন্ট একটি ধাতু সংকর, যার উপাদান কি থাকছে বলতো? কপার, তার পার্সেন্টেজ কত থাকছে? 25 থেকে 50%। তাহলে ক্ষেত্রে এই জার্মান সিলভারের ক্ষেত্রে কপারের পরিমাণ সবচেয়ে বেশি, এটি মূল পার্সেন্টেজ হিসাবে কিন্তু এক্ষেত্রে বেশি থাকছে। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে জার্মান সিলভারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতুর উপাদান বেশি থাকে? তাহলে ক্ষেত্রে কপার। জিঙ্ক কত থাকছে? জিঙ্ক থাকছে ক্ষেত্রে 35 থেকে 25%, এবং সেই সঙ্গে কি থাকছে? নিকেল। নিকেলটা খুব কম থাকছে, প্রায় 35 থেকে 10%। এরপরে কি বলতো? এরপরে স্টেনলেস স্টিল, ইম্পর্টেন্ট একটি ধাতু সংকর, স্টেনলেস স্টিল। তাহলে স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব উপাদান হিসাবে? লোহা, যার পরিমাণ 38%, এবং ক্রোমিয়াম, যার পরিমাণ 12%। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রোমিয়াম এবং হচ্ছে লোহা যার উপাদান মিলিত হবে এক্ষেত্রে পেতে পারি আমরা কি? স্টেনলেস স্টিল। এবং জার্মান সিলভারের ক্ষেত্রে কপার, টিন এবং হচ্ছে নিকেল, এবং কাঁসার ক্ষেত্রে কি? কপার, জিঙ্ক। কিন্তু যদি আমরা পিতল বলি তাহলে ক্ষেত্রে কি? কপার, টিন, কপার এবং হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ক আর কাঁসার ক্ষেত্রে কি? টিন। এটা হচ্ছে মূল পার্থক্য। পরে কি থাকছে বলতো? পরে থাকছে হচ্ছে ডুরালিমিন। ডুরালুমিন। তাহলে এই ডুরালুমিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক হচ্ছে অ্যালুমিনিয়াম, যার পরিমাণ প্রায় 95%, কপার সামান্য পরিমাণ থাকছে 4%, এবং ম্যাঙ্গানিজ থাকছে ক্ষেত্রে 0.5%, এবং সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আর কি? ম্যাগনেসিয়াম, প্রায় 0.5%। তাহলে এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকছে। তাহলে এই ডুরালুমিনের ব্যবহার কি বলতো? বিমানের কিন্তু বিমানের কাঠামো এবং মোটর গাড়ি বিভিন্ন রকম যন্ত্রাংশ প্রস্তুতিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু ডুরালুমিন, যে ক্ষেত্রে মূল উপাদান কিন্তু অ্যালুমিনিয়াম। আর কি থাকছে বলতো? পরের যে টাইপ মেটাল, যার উপাদান কি? এক্ষেত্রে লেড, টিন এবং অ্যান্টিমনি। তাহলে ছাপার যে কালি প্রস্তুত করা হয় সেখানে কিন্তু টাইপ মেটাল ব্যবহার করা হয়। তাহলে ছাপার কালি
প্রস্তুতিতে কিন্তু এক্ষেত্রে আমরা টাইপ মেটাল ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করলাম? ধাতু সংকর, পিতল, ব্রোঞ্জ, কাঁসা, জার্মান সিলভার, স্টেনলেস স্টিল, ডুরালুমিন এবং টাইপ মেটাল। তাহলে পিতল যে তার উপাদান কি বললাম? কপার, জিঙ্ক, যেখানে কপারের পরিমাণ সবচেয়ে বেশি থাকছে, এবং কাঁসা যদি বলি সেক্ষেত্রে জিঙ্কের বদলে টিন, এবং জার্মান সিলভারে কপার, জিঙ্ক এবং নিকেল, স্টেনলেস স্টিলে থাকছে এফি এবং ক্রোমিয়াম, আর ডুরালুমিনের মধ্যে থাকছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, এবং টাইপ মেটাল ক্ষেত্রে থাকছে লেড, স্টিন এবং অ্যান্টিমন। তাহলে আজকের এই জার্মান অর্থাৎ যে কয়েকটি যে ইম্পর্টেন্ট যে অ্যালয় অর্থাৎ ধাতু সংকর তার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানিও, এবং তোমাদের যে মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত অ্যালয় আসে তা এই কয়েকটির মধ্যে অবশ্যই থাকবে কোশ্চেন, যদি থাকে কোশ্চেন।